চ্যানেল দাঁড় করানোর জন্য ছবি তোলো নিচ থেকে তুমি তোলো তোলো दिया दिया
মোহাম্মদ তোমার ছেলের নাম কি? এবং এক কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করা হয়েছে। এই কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ডিস্ট্রয় করা হয়েছে। ইলেকশন কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, ইভেন বিচার বিভাগকেও টু সাম এক্সটেন্ট ডিস্ট্রয় করা হয়েছে। এই জন্য পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের সংবিধানের যে মৌলিক ভিত্তি আছে এই ভিত্তির সঙ্গে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক। এবং আমরা এটাও বলেছি যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে ধরনের কর্তৃত্বপরায়ণ সরকার প্রতিষ্ঠা করা হয়েছে সেটি বাংলাদেশের বাইরে সকল রিসার্চ অর্গানাইজেশন, সকল হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং বাংলাদেশকে নিয়ে যারা লেখালেখি করেন আন্তর্জাতিক অঙ্গনে সকলেই বাংলাদেশকে অথরিটারিয়ান স্টেট হিসেবে আইডেন্টিফাই করেছে। বাংলাদেশের যে ডেমোক্রেটিক ক্যারেক্টার আছে, রাজনৈতিক প্রতিযোগিতা আছে, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে বাতিল করে ইলেকশন মেকানিজমটাকে ধ্বংস করা হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে ইচ্ছে করেই বাধাগ্রস্ত করা হয়েছে। ইলেকশন প্রক্রিয়া এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে ইলেকশন আর ইলেকশন থাকেনি, সেটি সিলেকশনে রূপান্তরিত হয়েছে। এই জন্য পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের মানুষের যে আশা, আকাঙ্ক্ষা এবং অ্যাসপারেশন সবগুলোকে ডিস্ট্রয় করেছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয়, বাংলাদেশের মানুষ মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ ভোটকে উৎসব হিসেবে নিতে বিশ্বাস করে। সেই উৎসবকে ডিস্ট্রয় করে আমরা এটিকে একটি কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থা কায়েম করেছি। আমরা ইলেকশন করেছি কিন্তু কোনো কম্পিটিশন নেই। আমরা ইলেকশন করেছি কিন্তু ইলেকশন কমিশন ফাংশন করে না। আমরা ইলেকশন করেছি কিন্তু সেখানে বিচার বিভাগের কাছে এসে কোনো প্রতিকার পাওয়া যায়নি। আমরা ইলেকশন করেছি দেখানো মতে, সেই ইলেকশন করতে গিয়ে একটি ইউনিয়ন পরিষদের ইলেকশন, একটি ওয়ার্ডের ইলেকশন, একটি পৌরসভার ইলেকশন, ইভেন একটি সিটি কর্পোরেশনের ইলেকশনকেও সিস্টেমটাকে ডিস্ট্রয় করে বাংলাদেশ একটি কর্তৃত্বপরায়ণ দেশে রূপান্তরিত হয়েছে। এই পঞ্চদশ সংশোধনী, এই কনসেপ্ট বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কারণ বাংলাদেশ সংবিধান একটি ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমের কথা বলে। বাংলাদেশের সংবিধান কোনো একনায়কতান্ত্রিক কিংবা কর্তৃত্বপরায়ণ সংবিধানের কথা বলে না। এই জন্য এই পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেওয়া উচিত। দু একটি বিধান রেখে বাকি সবগুলোই কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থাকে স্থায়ী করেছে, এগুলো সংবিধানের অংশ হওয়া উচিত। আচ্ছা, আদালত তো কথাবার্তায় অনেক কিছুই বলে। তো সর্বশেষ আদালতের কথা আমার মুখ দিয়ে শোনার চাইতে আমার কথা আমার মুখ দিয়ে শোনাই উত্তম। যে প্রক্রিয়ায় সরকারটা আসছিল এবং এটা মানে কীভাবে গণতন্ত্র, আমরা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে আসছিল সকল রাজনৈতিক দল, কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র সকলের কনসেনসাসের ভিত্তিতে, এবং সেটি হয়েছিল এরশাদ সরকারের পতনের পর প্রথম এই ব্যবস্থা বাংলাদেশে চালু হয়। তখনকার প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে সেটি গঠিত হয়। তারপরে 11 সংশোধনী হয় সংবিধানে। 11তম সংশোধনীর শুরুতে এই সব কথা বলে দেওয়া হয়েছিল যে কেন সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ সকলে একসাথে বসে এই কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম এনেছিলেন, এবং সেখানে যে 3 জোটের রূপরেখা ছিল, এই রূপরেখাতেও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। তাহলে সেই ব্যবস্থাটা কেন ডিস্ট্রয় করতে হবে? সেটি তো মতৈক্যের ভিত্তিতে হয়েছিল, কনসেনসাসের ভিত্তিতে হয়েছিল। সেটিকে ডিস্ট্রয় করাটা সংবিধানকে ডিস্ট্রয় করার নাম। সেভাবে আপনারা তো পুরোটা বাতিল চান না, বলেছেন যে 2-1টি বাদে সব পুরোটা চাচ্ছেন। তো ওই যেই কয়েকটা, যেহেতু ওইটা সংখ্যায় কম, কোনগুলোতে আপনাদের আপত্তি নাই? আমাদের বেসিক আপত্তি নাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও রেস্টোর করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। যদিও রেস্টোর করার কোনো প্রয়োজন ছিল না, তথাপিও তারা করেছে। এটি এবং আপিল বিভাগে দেখবেন আপনি একটি রিভিউ পিটিশন হয়েছে, রিভিউ পিটিশন নিষ্পত্তি হয়েছে। সেই জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমরা রেস্টোর চাই। এই জন্য চাই কারণ এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। 70 অনুচ্ছেদ নিয়ে কি আপনাদের? 70 অনুচ্ছেদ নিয়ে আমরা বলেছি যে 70-এর যে ফ্লোর ক্রসিং, সংসদে নিজস্ব দলের মতামতের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, মতামত প্রকাশ করা যাবে। আমরা বলছি এটি এক ধরনের বাক স্বাধীনতাকে খর্ব করে। একজন সংসদ সদস্য উপযুক্ত মনে করলে নিজ দলের মতামতের বিরুদ্ধেও মতামত পেশ করার স্বাধীনতা রাখে। যদি তাই হয়ে থাকে তাকে লিবার্টিটুকু দেওয়া উচিত। এই জন্য 70কেও আমরা পাঠিয়েছি। আপনি যেহেতু জামাতের আইনজীবী, জামাত যদি আগামীতে ক্ষমতায় যায় তাহলে তারা কি এই 70 বাদ দিবে, এরকম তাদের
আমরা স্পষ্ট করে মনে করি জামাত ইসলামী মাল্টি পার্টি ডেমোক্রেটিক সিস্টেমে বিশ্বাসী। এখানে পিপলেই হলো আলটিমেট কথা। জনগণ যাকে ভোট দিবে তিনি সরকার গঠন করবে। জামাত সরকারে গেল নাকি বিরোধী দলে থাকলো, এটা ডিটারমিন হবে জনগণ কি বলে তার উপরে। অধিকাংশ সিটে পাশ করলে সরকার গঠন করবে, পাশ করতে না পারলে আরেকজন সরকার গঠন করবে। যিনি সরকার গঠন করবেন তার সাথে কনস্ট্রাকটিভ ওয়েতে পার্লামেন্টারি ডেমোক্রেসি জামাত ইসলামী করতে চায়, ইফিসিয়েন্সির সহিত, যোগ্যতার সহিত, জনগণের অ্যাসপিরেশনের সহিত। সেখানে জামাত ইসলামী মনে করে সত্যর একটা বাধা। এই জন্য আমাদের যদি 2/3 মেজরিটি হয় এবং আমরা আমাদের পলিটিক্যাল পার্টি যদি এটা অ্যাটেন্ড করতে পারে, সার্টেনলি আমরা এটা বিবেচনা হবে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার ফলে দেশে আন্দোলন রেফারেন্স দিয়ে কী বলছেন এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার ফলে দেশে কী অবস্থা ঘটেছে? যে এটা আমি বলেছি, আমরা যখন শুনানিতে ছিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আপিল শুনানির সময় বাংলাদেশের সিনিয়র মোস্ট কাউন্সিল মিস্টার টি.এইচ. খান বিচারপতি ছিলেন। তিনি সাবমিশন রেখেছিলেন আপনারা তো তত্ত্বাবধায়ক সরকার রাখবেন কি রাখবেন না এই মর্মে এখানে আলোচনা করছেন। আমি একটা কথা বলে যাই, তিনি বলছেন আমি একটা কথা বলে যাই। সেই কথা কি, আপনারা যদি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেন তাহলে দেশে আগুন জ্বলবে। এই বিগত 15 বছরের ইতিহাস বলে এই দেশে আগুনই জ্বলেছে। এই দেশের মানুষ ভোট দিতে পারেনি, জ্বালাও করা হয়েছে, সিস্টেম বিল্ড আপ হয়নি, অর্থনীতি ধ্বংস হয়েছে, ডেমোক্রেটিক সিস্টেম ধ্বংস হয়েছে, ইলেকশন কমিশন ধ্বংস হয়েছে এবং প্রতিটা নাগরিক এফেক্টেড হয়েছে। যিনি ভোট দিতে পারেননি তিনি বোঝেন ভোট না দেওয়ার কী যন্ত্রণা। এবং শুধু তাই নয়, দুটো রিপোর্ট আমি আদালতের সামনে দিয়েছি। সেই আদালতের রিপোর্টে স্পষ্ট করে বলা হচ্ছে যিনি ওই কনস্টিটিউয়েন্সিতে সংসদ সদস্য প্রার্থী ছিলেন তিনি ভোট কেন্দ্রে গিয়ে দেখেন তার ভোটটি কে অন্য একজন দিয়ে দিয়েছে। দ্যাট হ্যাপেন ইন বাংলাদেশ। এইটাই টি.এইচ. খান অ্যান্টিসিপেট করেছিলেন 17 বছর আগে, আর আমাদের বুঝতে সময় লেগেছে আরও 17 বছর। এর নামই উইজডম, এর নামই জ্ঞান। শিশু ভাই, মানে আরেকটু একটা ক্লিয়ার হবে, সেটা হচ্ছে 70 অনুচ্ছেদটা দলের মধ্যে মানে গণতান্ত্রিক চর্চার বিপক্ষে এবং এটি বাকস্বাধীনতাকে হরণ করে। আপনাদের অবস্থানটা হচ্ছে এই তো বিষয়টা। আপনারা পঞ্চদশ সংশোধনী যেটা বাতিল চেয়েছেন, আরেকবার একটু বলবেন লাইনটা। এই 70 যে অনুচ্ছেদ আছে এখানে বলা আছে কোনো সংসদ সদস্য তার নিজ দলের বিপরীতে সংসদে কিংবা কোনো মতামত প্রকাশ করে। কিন্তু দেখেন একজন সংসদ সদস্য একজন দলের সদস্য এই কথা বলে, একই সাথে তিনি একজন ব্যক্তি, তার একটা ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ আছে, একজন ইন্ডিপেন্ডেন্স আছে, তার একজন ব্যক্তিত্ব আছে, ইন্ডিভিজুয়ালিজম আছে। তিনি যদি কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতে চান, ডিসেন্টিং দিতে চান, কোনো বিষয়ে তার মতামত তুলে ধরতে চান, আমরা মনে করি ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড স্পিচের অংশ হিসেবে তার এই অধিকারটুকু থাকা উচিত, তাকে বন্ধ করে দেওয়া উচিত। সেই জন্য আমরা মনে করি এভরিবডি হ্যাজ দ্য রাইট টু এক্সপ্রেস হিজ ওপিনিয়ন, ইভেন এগেনস্ট হিমসেলফ, ইভেন এগেনস্ট হিজ পলিটিক্যাল পার্টি, ইভেন এগেনস্ট এনি ইনস্টিটিউশন। তার কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। সংসদ সদস্যই বলেন, আর সাংবাদিকই বলেন, আর ব্যক্তিই বলেন, এভরিবডি শুড হ্যাভ দ্য রাইট। থ্যাংক ইউ। ক্যামেরা নামা। দিচ্ছ শর্ট নিলাম। আমরা কি শুরু করবো না আরো 5 মিনিট পর? শুরু করেন। আরে আসেন শুরু করেন। কেন ভাই 5 মিনিট লাইভ আছে, সারাদিন খালি 5 মিনিট লাইভ আছে। ভাই শুরু করলে দিল কপি নিতে পারবো না। উপস্থিত সম্মানিত অভিজ্ঞ আইনজীবী এবং আমাদের সাংবাদিক বন্ধুরা এবং মুসলিম বন্ধুরা সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে এই সংবাদ সম্মেলন আপনারা ইতিমধ্যে কবি পেয়ে গেছেন। আপনারা জানেন যে আমরা গত 7/11/2024 তারিখে একদল উচ্ছৃঙ্খল আওয়ামী কর্মীদের অংশগ্রহণ এবং আক্রমণাত্মক আচরণের তীব্র নিন্দা এবং এর প্রতিবাদ সভা। আর আপনারা জানেন গতকালকে আমাদের কিছু আহত যে ছাত্র জনতা তাদের সুচিকিৎসা এবং উন্নত চিকিৎসার দাবিতে কালকে প্রায় গভীর রাত পর্যন্ত ছিল। আপনারা জানেন
আমরা মনে করি ওদের উন্নত চিকিৎসা এবং সরকারি বিদেশি চিকিৎসা সহ এই দাবিগুলো নিয়ে আমরা মূলত আজকের এই সংবাদ সম্মেলন। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন আমাদের, আমি অতীত থেকে বলি, আমাদের রাসেল আহমেদ, আমাদের সদস্য এক্সিকিউটিভ কমিটি, উপস্থিত আছেন ব্যারিস্টার হানি, আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার আমাদের বোন ফাতেমা, উপস্থিত আছে আমাদের সন্ধ্যা আপা সহসভাপতি, এবং আমাদের সিনিয়র সহসভাপতি মঞ্জু ভাই, এবং উপস্থিত আছেন আমাদের আজকের ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব মিস্টার মাহমুদুর রহমান মিলন। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতি আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ ও সম্পাদকবৃন্দ ও শ্রুতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের সংবাদ সম্মেলন দেশের সাম্প্রতিক বিষয়গুলি সংক্রান্ত। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক জনাব ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বিগত 7/11/2024 তারিখে একদল উচ্ছৃঙ্খল আওয়ামী লীগ কর্মীদের অশোভন ও আক্রমণাত্মক আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বিগত জুলাই-আগস্ট 2024-এর ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে লিপ্ত রয়েছে। শেখ হাসিনার একের পর এক কল রেকর্ডে, এছাড়াও ফেসবুকে বিভিন্নভাবে গুজব ছড়িয়ে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বর্তমান সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে জেনেভার মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের উপর আওয়ামী কর্মীদের অশোভন আচরণ বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার নির্দেশের বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। বিশেষ করে জয় বাংলা স্লোগান দিয়ে বিদেশের মাটিতে জনাব ডক্টর আসিফ নজরুলের প্রতি আক্রমণাত্মক আচরণে জাতি হিসেবে আমাদেরকে লজ্জিত করেছে এবং এতে বিদেশে আমাদের সম্মানহানি ঘটেছে। বিদেশের মাটিতে দেশ বিরোধী কর্মকাণ্ড ও সরকারের আইন প্রতিষ্ঠার সাথে এন অশোভন ও আক্রমণাত্মক আচরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন জোর দাবি জানাচ্ছি। আমরা সবাই জানি, ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বিগত জুলাই-আগস্ট 2024-এর আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে ও আহত হয়েছে। চোখসহ তাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হানি ঘটেছে, পঙ্গুত জীবনযাপন করছে অগণিত ছাত্র জনতা। এখনো পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছেন অগণিত ছাত্র জনতা। আমরা এর জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা আইনজীবী সমাজ ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন চায়। গতকাল জুলাই গণ অভ্যুত্থানের আহতদের চিকিৎসার অবহেলার দাবিতে গুরুতর আহত ছাত্র জনতা হাসপাতাল হতে বেরিয়ে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হয়েছে। এ প্রসঙ্গে আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারে তাদের সুচিকিৎসা ও প্রয়োজনে বিদেশে পাঠিয়ে কিংবা বিদেশ হতে ডাক্তার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি এনে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করুন। তাদের সুচিকিৎসার জন্য যথাযথ অর্থ বরাদ্দ দেওয়ার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সরকারের নিকট জোরালো দাবি জানাচ্ছে। আমরা লক্ষ্য করছি যে দেশে চলমান সংস্কার প্রক্রিয়া শেষ হওয়ার পূর্বে বিভিন্ন অশুভ শক্তি বিভিন্ন ইস্যু সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলার সৃষ্টির পায়তারা করছে, যা দেশের গণতন্ত্র মনা জনগণ কঠোর হস্তে দমন করবে বলে আমরা আশা করি। আপনাদের সকলকে ধন্যবাদ। উপস্থিত সকল আইনজীবী বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। জি দেশের বাইরে আছে জি তাদের বিরুদ্ধে এই সরকারের আইনি ব্যবস্থা নিয়ে আসলে কি সুযোগ আছে, নিলে কিভাবে নিবে? দূতাবাস আছে এবং এই দূতাবাসের তরফ থেকে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। এখন আমাদের গভর্নমেন্ট থেকে পদক্ষেপ যদি নেয় তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। যে কোনো ধরনের বিদেশের মাটিতে যে কোনো ধরনের একটা ইনসিডেন্ট ঘটুক না কেন, সেটা দেশি হোক বিদেশি হোক, যেই যা করুক না কেন, এটার জন্য অশোভন আচরণ বা কোনো উস্কানি বা লাইফ থ্রেট যদি দিয়ে থাকে তাহলে কিন্তু বিচার ব্যবস্থার মাধ্যমে আনানো যায়। ইভেন আমরাও দেখেছি বাংলাদেশে যদি কোনো এরকম আচরণ হয়, বাংলাদেশে যদি এরকম ঘটনা ঘটে, দেশীয় প্রচলিত আইনেও কিন্তু আপনার বিচারের ব্যবস্থা রয়েছে। আমরা সরকারের যে সদিচ্ছা আছে, আমরা এখনো আশাবাদী যে সরকার
তারা যে বিভিন্ন ধরনের তারা যে একদম স্টেপ নিচ্ছে না তা না, তারা যে স্টেপ নিচ্ছে সেই স্টেপগুলো আমাদের কাছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কাছে মনে হচ্ছে অপ্রতুল। আমরা আশা করছি যে ওনারা অবিলম্বে আরও যথাযথ ব্যবস্থা নেবেন, তাদেরকে অর্থ বরাদ্দ দেওয়া সহ মেডিকেল ট্রিটমেন্ট এবং বিদেশে যদি পাঠানোর প্রয়োজন হয় সেটা দেবে। আমরা আশা করছি যে এই ব্যবস্থাগুলো অচিরেই গভর্নমেন্ট নেবে। সরকারের প্রতি এটা আমরা আহ্বান জানাচ্ছি। এবং যদি আইনি প্রক্রিয়ায় আসতে হয় তাহলে যদি আমরা ফিল করি যে আইনি প্রক্রিয়ায় যাওয়া উচিত বা আইনের মাধ্যমে গেলে হয়তো বা তাদেরকে আরও সুচিকিৎসা দেওয়া সম্ভব, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটা আমরা ভেবে দেখব। তবে আমরা এখনো আশা করছি যে তারা যথাযথ সুচিকিৎসা পাবে। একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখানকার দূতাবাস আমাদের আছে, সেই দূতাবাস আসিফ নজরুল সাহেবকে কেন একা এয়ারপোর্টে যেতে দিলেন বা তার জন্য যথেষ্ট প্রটোকল ছিল কিন্তু না থাকলে এর জন্য দূতাবাসের কোনো আলাদা কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা সেটা আমাদের জানার বিষয়। যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদিও এই বিষয়টি আমাদের জানার কথা না, তারপরেও আমরা কোনোভাবে খবর পেয়েছি, আপনারাও একটু খবরটি মিলিয়ে নেবেন এবং সাংবাদিক ভাইরা হয়তো বা আরও ভালো তথ্য পেতে পারেন আর কি, যে বাংলাদেশ দূতাবাসের যে অপ্রতুল ব্যবস্থাপনা ছিল সেটা নিয়ে অলরেডি একটা ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে আমি যতদূর জানি, এবং যারা জড়িত ছিল তাদেরকে শোকজ দেওয়া হয়েছে বলে সাসপেন্ড করেছে একজনকে। এখন পর্যন্ত আহত শিক্ষার্থীদের কোনো ধরনের সহযোগিতা দিয়েছেন কিনা সেটা একটু আমরা বারের তরফ থেকে যেটা হয়েছে যে আমরা ব্যক্তিগতভাবে আইনজীবী সমাজ থেকে অনেক আইনজীবী এগিয়ে এসেছেন। আমরা বারের তরফ থেকেও ইন্ডিভিজুয়ালি কিছু আইনজীবীদেরকে সহযোগিতা করেছি, কিন্তু বারের তরফ থেকে যে সম্মিলিতভাবে যে সহযোগিতা সেটা আমরা এখনো করিনি, তবে আমরা আশা করছি যে অচিরেই করব। কিন্তু আমরা যখনই ইন্ডিভিজুয়ালি ভাবে করার দরকার হয়েছে বা আমাদের চোখের সামনে এসেছে, আমরা যেভাবে পেরেছি সাহায্য করেছি। বাট আমাদের এই যে সবাইকে সাহায্য করার যে প্রক্রিয়াটা এটা অন প্রসেসে আছে, আমরা ইনশাল্লাহ করবো। এটা আমাদের ফজলেলাহি ওপি এবং আমি সহ আমরা বেশ কয়েকজন চক্ষু হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে আমরা ওনাদেরকে দেখেছি এবং ওনাদেরকে এখনো পর্যন্ত যে অবস্থায় আছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু খুবই আন্তরিক এবং সাহায্য করার জন্য যেভাবে হোক ওনাদের যেটা দিলে বা দেরি এটা আমরা দেখতেছি এবং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার খুবই আন্তরিক এবং আমরা মনে করি এটা সুচিকিৎসা হবে বলে আমরা আশা করি।